নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আমাদের কাশ্মীর সিরিজের পঞ্চম পর্বের জার্নি নিয়ে। আমাদের আজকের জার্নিটা হলো শ্রীনগর থেকে পেহেলগাম অবধি জার্নি। শ্রীনগর থেকে পেহেলগাম অবধি মোটামুটি ডিস্টেন্স হলো 90 কিলোমিটারের মতো, যেটা যদি কোনো জ্যাম রাস্তায় না থাকে বা রাস্তার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তোমরা মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে কভার করতে পারবে। আর যদি জ্যাম থাকে তাহলে সেটা জ্যাম অনুযায়ী তোমার জার্নির টাইমটা টোটালটা ক্যালকুলেট হবে। আজই ছিল আমাদের শ্রীনগরের একদম অন্তিম দিন, সেজন্য আমাদের সকাল থেকে উঠেই মনটা খুব খারাপ লাগছিল। কিন্তু আমাদের জার্নিটা যেহেতু পেহেলগামের ছিল এবং পেহেলগামকে আমরা জানি যে কাশ্মীরের সবথেকে সুন্দর জায়গা, সেজন্য আবার মনটা আনন্দেও ভরা ছিল। আমাদের ড্রাইভার দাদা আমাদের জার্নি শুরু প্রথমেই বলে দিয়েছিল আজকে উনি আমাদের কেশারের যে ক্ষেত হয় সেই ক্ষেতে দেখাবেন এবং যে ড্রাই ফ্রুটসের মার্কেট আছে সেই মার্কেটেও নিয়ে যাবেন। তবে হ্যাঁ, অবশ্যই আমরা কেশার দেখতে পাবো না, কারণ আমরা এখন যে টাইমে রয়েছি সেই টাইমটা কেশারের টাইম নয়, সেজন্য কেশার দেখতে হয়তো পাবো না, বাট ক্ষেতটা হয়তো দেখতে পাবো। এখানে এত জমি যে রয়েছে এই সমস্ত জায়গায় কেশারেরই চাষ হয়। ডোনার খুব ইচ্ছা ছিল যে কেশার যদি ও পায়, কেশারের চাষ হচ্ছে এরকম যদি ও দেখে, তাহলে ওখান থেকে একটা কেশারের গাছ নিয়ে এসে বাড়িতে লাগাবে। হ্যাঁ, জানে যে এটা এখানে পসিবল না, হ্যাঁ, কিন্তু তাও ওর একটা ইচ্ছে ছিল। এবার মানুষের ইচ্ছে তো আর বলা যায় না। কেশারের টাইমে এই জায়গাটা পুরো কেশর ফুলে ভরা থাকে। যেহেতু এখন কেশারের টাইম নয়, সেজন্য এরা বিভিন্ন অন্য কোনো কিছুর হয়তো চাষ করছে, বাট কিসের চাষ করছে সেটা ঠিক বলতে পারবো না। এই যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই মার্কেটটা হলো তোমার ড্রাই ফ্রুটসের মার্কেট। এখানে বিভিন্ন রকম ড্রাই ফ্রুট পাওয়া যায়, সাথে কেশর ফেশার এগুলো সমস্ত কিছুই পাওয়া যায়। হ্যাঁ, এবার এই দোকানগুলোর ভেতরে তোমরা যাবে, তোমাদেরকে ওরা ভালো করে সমস্ত কিছু বুঝিয়ে দেবে, বা আমাদেরকেও বুঝিয়ে দিয়েছিল যে কোনটা কী ড্রাই ফ্রুটস রয়েছে, কোনটা কেশর রয়েছে, কেশরটা কোন টাইমে হয়, বা কোন ড্রাই ফ্রুটটা কীরকমভাবে পাওয়া যায়, এই সমস্ত কিছুই ওরাই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবে, বা আমাদেরকেও বুঝিয়ে দিয়েছিল। চাইলে এখান থেকে ড্রাই ফ্রুটসও কিনতে পারো, এখান থেকে কেশরও কিনতে পারো। সবসময় এগুলো পাওয়া যায়, সবসময় সারা বছরই এগুলো অ্যাভেলেবেল। আমাদের এই টোটাল কাশ্মীর ট্যুরে আমরা টোটাল যে মিলিটারি কনভয় দেখেছি বা মিলিটারি যে অবস্থান আমরা দেখেছি বা তাদের যে ইকুইপমেন্ট আমরা দেখেছি, তা দেখে সত্যিই আমার মনে হয় যে আমরা সত্যিই খুব নিরাপদ আশ্রয়ের মধ্যে রয়েছি। এদের জন্যই, এদের এই অক্লান্ত পরিশ্রমের জন্যই আমরা সত্যিই রাত্রে খুব নিশ্চিন্তভাবে ঘুমাতে পারি। শুধু আমরা না, প্রতি ভারতবর্ষ, প্রত্যেকটা ভারতবাসী যেন এদের জন্যই রাত্রে তাদের ঘুমটা খুব সুন্দরভাবে হয় এবং নিরাপদও হয়। এর জন্য আমরা সত্যিই খুব গর্বিত। রাস্তার চারপাশে তোমরা এখন যে দোকানগুলো দেখছো, এগুলো এক একটা ফ্যাক্টরি। এই দোকানগুলোর ভেতরে এক একটা ফ্যাক্টরি রয়েছে, এবং এই যে কাঠের স্তূপগুলোকে তোমরা দেখছো, এগুলো হলো সব ব্যাট তৈরি করার জন্য যে কাঠগুলোকে ইউজ করা হয়, সেই কাঠগুলোকে রোদে শুকাতে দেওয়া হয়েছে। কাশ্মীরে এবং ইংল্যান্ডেই সবথেকে বেস্ট, সারা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেস্ট কোয়ালিটির ব্যাট এখানে তৈরি হয়। আমরা যখন ব্যাট দিয়ে খেলি, হ্যাঁ, তখন দেখে মনে হয় যে ব্যাটগুলো খুব ইজিভাবেই তৈরি করা হয়, কিন্তু যে গাছের কাঠ দিয়ে এই ব্যাটটা তৈরি করা হয় বা একটা ব্যাট তৈরি করতে যে গাছের কাঠটা লাগে, সেই কাঠটাকে মোটামুটি 1 থেকে 1.5 বছর ধরে প্রস্তুত করতে হয়, তারপর গিয়ে একটা ভালো কোয়ালিটির বা বেস্ট কোয়ালিটির ব্যাট তৈরি হয়। সেটা এই ব্যাটের দোকানে যে কর্মচারী রয়েছেন বা যে মালিক রয়েছেন, উনি এই ফ্যাক্টরির ভেতরে কীভাবে সমস্ত কিছু প্রসেস হয় তা আমাদেরকে দেখিয়ে এবং বেশ ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিল। এখান থেকে ব্যাট কিনতে পারো। হ্যাঁ, এখানে ব্যাটের দাম খুব একটা যে বেশি সেরকম না, হ্যাঁ, তবে খুব একটা কমও নয়, তবে তোমরা বার্গেনিং করে এখান থেকে ব্যাট কিনতেই পারো। রনি একটা ব্যাট কিনেছিল, মোটামুটি একটা ক্যাম্বিস ব্যাট বলতে ওই ক্যাম্বিসের টেনিস খেলার মতো একটা ব্যাট কিনেছিল, সেটা পড়েছিল 700 টাকা। আর অভিয়ানের জন্য একটা ব্যাট আমরা কিনেছিলাম, সেটা ওই 100 টাকার মতো পড়েছিল। এখন যে রাস্তার চারপাশে যে ক্ষেতগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো কাশ্মীরের অন্য আরেকটা আকর্ষণ, সেটা হলো অ্যাপেল ক্ষেত।
এখানে চারপাশে প্রচুর অ্যাপেল বাগান রয়েছে। এটা একমাত্র এই পেহেলগামের রাস্তার চারপাশেই রয়েছে। এই রাস্তাটা দিয়ে আসলেই তোমরা দেখতে পাবে যে চারপাশে প্রচুর অ্যাপেল ক্ষেত রয়েছে এবং বিভিন্ন লোক এই অ্যাপেলের জুস বা অ্যাপেল এগুলো বিক্রি করছে। এখানে দাঁড়িয়ে তোমরা অ্যাপেল খেতেও পারবে, অ্যাপেল বাগানে গিয়ে অ্যাপেল মানে যদি থাকে অ্যাপেল তাহলে তার সাথে ফটোও তুলতে পারবে এবং চাইলে তোমরা ওখান থেকে অ্যাপেল কিনে নিয়ে বাড়ির জন্য নিয়েও যেতে পারো। ডোনা যেহেতু গাছ কালেকশন, প্রত্যেক জায়গায় আমরা যে কোনো জায়গায় ঘুরতে যাই না কেন, ডোনা প্রত্যেক জায়গা থেকে তার সেখানকার যে অথেন্টিক গাছগুলো রয়েছে সেই গাছের চারা নিয়ে আসে বাড়িতে লাগানোর জন্য। এর আগে আমরা যখন আরাকু গেছিলাম সেখান থেকে ও কফি গাছ নিয়ে এসেছিলো, সেই 3টে কফি গাছের চারা নিয়ে এসেছিলো। সেই কফি গাছের চারা থেকে এখন সেই গাছগুলো অনেক বড় হয়ে গেছে, মোটামুটি অভিযানের থেকেও বড় সাইজের হয়ে গেছে। এবার ওর ইচ্ছা ছিল এখান থেকে অ্যাপেল ক্ষেত থেকে এই অ্যাপেলের চারা গাছও নিয়ে যাওয়ার, সেটা নিয়ে গেছে। কিন্তু অ্যাপেলের চারা গাছ নিয়ে গিয়ে সেটাকে দেখা যাক আমি কতটা বাঁচাতে পারি বা বাঁচাতে না পারি, দেখা যাক, চেষ্টা তো করবো বাঁচানোর। তোমরা যখন অ্যাপেল ক্ষেতের পাশে দাঁড়াবে তখন অবশ্যই তোমরা অ্যাপেলের যে জুস হয় সেই জুসটাও ট্রাই করো। ওখানে এই অ্যাপেলের জুসটা খুব ফেমাস এবং এই জুসটা খেতে অসাধারণ হয়। পার গ্লাস 50 টাকার মতো দাম হয়, ডেফিনেটলি এটা ট্রাই করো। এছাড়াও অ্যাপেল জুসের যে দোকানগুলো রয়েছে সেখানে তোমরা অ্যাপেলেরই তৈরি বিভিন্ন প্রোডাক্ট বা সামগ্রী পেয়ে যাবে, যেমন জ্যাম বা জেলি। তোমরা চাইলে সেগুলো কিনতে পারো। পেহেলগামের যত কাছে আমরা যাই তত আমাদের মনে হয় যে এখান থেকে গিয়ে আমরা কি সাইট সিন করবো, কারণ পেহেলগাম নিজে ইটসেলফ এত সুন্দর, পাহাড়, বরফ, নদী, এই টোটাল মিশ্রণটা নিয়ে এত সুন্দর দেখতে যে এখান থেকে গিয়ে আবার সাইট সিন করবো সেটা ভাবতেই আমাদের কেমন লাগছিল যে এই জিনিসটাই তো এত সুন্দর, এই জায়গাটা এত সুন্দর। হ্যাঁ, যে এত সুন্দর জায়গা আমরা সত্যিই যেন আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছিলো। পেহেলগামের আরেকটা অন্যতম আকর্ষণ হলো পেহেলগাম হলো অমরনাথ যাত্রার একটা বেস ক্যাম্প। এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। তোমার অমরনাথ যাত্রা যখন তোমরা করবে আর 1 মাস কি 1.5 মাস পর থেকেই অমরনাথ যাত্রা স্টার্ট হবে। সবাই এখান থেকেই, এই বেস ক্যাম্প থেকেই অমরনাথের উদ্দেশ্যে তাদের যাত্রা স্টার্ট করবে। পেহেলগামে গিয়ে তোমরা বিভিন্ন সাইট সিন করতে পারবে। তার মধ্যে একখানা হলো মিনি সুইজারল্যান্ড। সেটা হলো তোমাদের গাড়িটা যেখানে থাকবে বা যেই পার্কিংয়ে, পেহেলগাঁওতে গিয়ে যে পার্কিংয়ে থামবে সেখান থেকে তোমাদেরকে ঘোড়া ভাড়া করতে হবে বা ঘোড়া বুক করতে হবে। হ্যাঁ, সেই ঘোড়া করেই তোমরা একমাত্র মিনি সুইজারল্যান্ডে যেতে পারবে, কারণ তোমরা যে গাড়িটা নিয়ে যাবে সেই গাড়িটা বা অন্য কোনো গাড়ি ওইখানে যায় না। মিনি সুইজারল্যান্ডটা একমাত্র ঘোড়াওয়ালারাই দেখায়। এছাড়া আর যে সাইট সিনগুলো রয়েছে সেটা হলো আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। সেটা আবার ঘোড়াওয়ালারা যায় না, তার জন্য তোমাদেরকে গাড়ি বুক করে, আলাদা করে গাড়ি বুক করে যেতে হবে। কারণ তোমরা যে গাড়িটা নিয়ে যাবে সেই গাড়িটা ওই আরু ভ্যালি, চন্দনবাড়ি বা বেতাব ভ্যালিতে যাওয়ার পারমিশন পাবে না বা পায় না। তার কারণ হলো ওদের নিজস্ব ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে বা ট্যাক্সি ইউনিয়ন রয়েছে, সেখান থেকেই তোমাদেরকে গাড়ি বুক করে নিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, এরকম না যে রেটটা অনেক বেশি, কারণ ওদের নিজস্ব গভর্নমেন্ট রেট ফিক্স করা রয়েছে। সেই ফিক্স রেটেই তোমরা গাড়ি বুক করে ওখানে যেতে পারো। যেমন আমরা একটা টাটা সুমো নিয়েছিলাম আরু ভ্যালি, চন্দনবাড়ি আর বেতাব ভ্যালির জন্য, তাতে আমাদের ওই 2000 টাকার মতো লেগেছিল। ওটা হলো ফিক্সড রেট ওখানকার।
আরু ভ্যালি আর বেতাব ভ্যালি এই যে দুটো জায়গা রয়েছে, এই দুটো ভ্যালিতে ঢোকার জন্য এন্ট্রি ফি দিতে হয়। আরু ভ্যালিতে মনে হয় 20 টাকা বা 30 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়, আর বেতাব ভ্যালিতে মোস্টলি 100 টাকা করে বেতাব ভ্যালি এন্ট্রি ফি দিতে হয়। তার কারণ হলো, এটা কেন বললাম, তার কারণ হলো বেতাব ভ্যালিতে আমরা বাইরে থেকে দেখেছি, বেতাব ভ্যালির ভেতরে আমরা ঢুকিনি। হ্যাঁ, ওই এন্ট্রি ফিটা আমরা সেজন্য এক্স্যাক্ট ফিগারটা আমি জানি না, বাট আরু ভ্যালিতে 20 টাকার মতো এন্ট্রি ফি দিতে হয়। হ্যাঁ, তবে চন্দনবাড়িতে কোনো এন্ট্রি ফি লাগে না, ওখানে এমনি যাওয়া যায়। পেহেলগাঁওয়ের যে ট্যাক্সি স্ট্যান্ডটা রয়েছে, সেখান থেকে ওই যে টাটা সুমোটা করে আমরা এসেছি, সেটা করে আরু ভ্যালিতে আসতে মোটামুটি ওই 15 থেকে 20 মিনিটের মতো টাইম লাগে। জায়গাটা তোমরা দেখছো, এটা হলো আরু ভ্যালি। দিয়ে ঘেরা এই যে ভ্যালিটা রয়েছে, এটা এতই সুন্দর যে এটার পুরো কাশ্মীর সিরিজ, শুধু এখানকার না, পুরো কাশ্মীর যে এই যে টোটাল সিরিজটা তোমাদের সাথে আমরা শেয়ার করলাম, এখানে প্রত্যেকটা জায়গায় এতটা সুন্দর, এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, মানে কোনো জায়গা থেকে যে আমরা চলে যাব এটা ভাবলেই আমাদেরকে কষ্ট লাগে। এই আরু ভ্যালিতে ঢোকার সময় আবার এখানে সেরকম এই ড্রাই ফ্রুটসের মার্কেট দেখতে পাওয়াতে আমরা ওখান থেকে কিছু আখরোট ওই বার্গেনিং করে কিনে নিই। তাতে ওই পার কেজি দাম পড়ে 400 টাকার মতো, শুধু আখরোট। আরু ভ্যালিতে মোটামুটি আধ ঘন্টা কাটানোর পর আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য রয়েছে, সেটা হলো চন্দনবাড়ি, তার উদ্দেশ্যে রওনা দিই। আরু ভ্যালি থেকে চন্দনবাড়ি ওই ডিস্টেন্স মোটামুটি 7-8 কিলোমিটারের মতো, তো যেতে ওই আধ ঘন্টার মতো টাইম লাগে। সোনমার্গে গিয়ে অভিয়ান যেহেতু বরফ ধরতে পারেনি বা ছুঁতে পারেনি, সেজন্য ওর একটু মন খারাপ হচ্ছিল। ও 2 দিন ধরেই খালি আইস 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 বলেই চলেছিল। কিন্তু চন্দনবাড়িতে এসে আবার ওর সেই আশাটা পূর্ণ হয়, কারণ চন্দনবাড়িতে এখানেও প্রচুর বরফ ছিল, সেজন্য ও আগে থেকেই প্রচুর মজা পাচ্ছিল দেখে। গাড়ি থেকে নামার সময় ওই যে ওই আইস করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল, মানে কতক্ষণে ওকে নিয়ে যেতে হবে ওখানে। এই বাদিকে যে রাস্তাটা দেখছো, এখান থেকে তোমার ওই অমরনাথের উদ্দেশ্যে যখন যাত্রা করা হয়, এই রাস্তাটা দিয়েই যায়। হ্যাঁ, সেটা তোমরা ঘোড়া নিয়ে যাও বা পিঠু নিয়ে যাও বা হেঁটে যাও, বা পিঠু মনে হয় না যায়, ঘোড়া বা হেঁটে এই বাদিকের রাস্তাটা দিয়েই অমরনাথের উদ্দেশ্যে রওনা দেওয়া যায়। আর কেন জানি না মনে হয় আমাদের সবার মধ্যেই এই বরফ দেখলে আমাদের মধ্যে যে একটা শিশুসুলভ মন রয়েছে, সেটা অটোমেটিক্যালি বাইরে বেরিয়ে চলে আসে। মানে বরফ দেখলেই আমাদের যেন একদম আত্মহারা হয়ে পড়ি। চন্দনবাড়িতে মোটামুটি আমরা 2 ঘন্টার মতো টাইম স্পেন্ড করি। আমরা যে গাড়ি ওখান থেকে বুক করে নিয়ে ঘুরবে, তার একটা নির্দিষ্ট টাইম স্পেন্ড বেঁধে দেওয়া রয়েছে, যে 4 ঘন্টার মধ্যে এই টোটাল 3টে স্পট তোমাদেরকে ঘুরতে হবে। এবার 4 ঘন্টা যদি টাইম পার হয়ে যায়, তাহলে পার আওয়ারের জন্য বা পার কিলোমিটারের জন্য এক্সট্রা টাকা পে করতে হবে। তো তার মধ্যে 2 ঘন্টার টাইম আমরা চন্দনবাড়িতেই স্পেন্ড করে দিই। সেজন্য আমরা চন্দনবাড়ি থেকে নেবে বেতাব ভ্যালির উদ্দেশ্যে রওনা দিই। কারণ আমাদের আর বেতাব ভ্যালি নামা হয়নি। তার কারণ হলো, আমার যে শাশুড়ি মা রয়েছেন, মানে টোনার মা যিনি রয়েছেন, মার শরীরটা একটু হঠাৎ করে খারাপ হয়ে যাওয়াতে আমাদেরকে আর বেতাব ভ্যালিতে নামা হয়নি। তো আমরা ওখান থেকে আবার যেখানে আমাদের পেহেলগাঁওয়ের পার্কিং স্পট ছিল, যেখানে আমাদের গাড়িটা রাখা ছিল, তার উদ্দেশ্যে রওনা দিই। ওপর থেকে বেতাব ভ্যালিটা মোটামুটি দেখে নিই। হাসপাতাল থেকে মায়ের ট্রিটমেন্ট করে নেওয়ার পর আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। পেহেলগামে আমাদের যে হোটেল রয়েছে, তার উদ্দেশ্যে রওনা দিই। হোটেলটা তো আমরা আগে থেকে দেখিনি, বাট হোটেলটা এতই সুন্দর ছিল যে মনে হচ্ছিলো যে এই হোটেলটাকে আমাদের কালকে সকালবেলা 8টা কি 8:30টার মধ্যে ছেড়ে দিতে হবে, কারণ আমাদের জম্মু থেকে ট্রেনের টিকিট বুক করা রয়েছে, জম্মুর উদ্দেশ্যে আমাদের রওনা দিতে হবে। এটা ভাবলেই আমাদের কষ্ট লাগছিলো যে কেন আমরা এত তাড়াতাড়ি একটা দিন হাতে এক্সট্রা, বা 1 বা 2 দিন হাতে এক্সট্রা রাখলাম না, এখানে থেকে গেলেই তো হতো। পেহেলগামটা অনেকটা আমরা আগে যে পাহাড়ের যে বন্য গ্রামগুলো হয় সেরকম টাইপের দেখতে। এখানে যে হোটেলগুলো রয়েছে, সেই হোটেলগুলো তোমার ম্যাক্সিমাম হোটেলই আর কি কাঠের তৈরি, এবং সন্ধ্যেবেলা এখানে হোটেলগুলো থেকে, হোটেলওয়ালাদের তরফ থেকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে, বনফায়ার বা এরকমই আরও অনেক কিছু। সেটা তোমরা তোমাদের রিকুইজিশন অনুযায়ী তোমাদেরটা বলে দেবে, সেই অনুযায়ী ওরা ব্যবস্থা করে দেবে।
আমরা যখন পেহেলগামে সন্ধ্যেবেলায় ঢুকেছিলাম তখন তাও একটু আলো ছিল, তাতে এই আমরা যা পেহেলগামের হোটেলের চারপাশটা দেখেছিলাম বা পাহাড়ের যে দৃশ্যগুলো দেখেছিলাম তা দেখে এমনিই আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছিল। বাট পরের দিন সকালবেলা আমরা যখন আমাদের হোটেলের রুম থেকে যখন চারপাশের পাহাড়ের যে অপরূপ দৃশ্যটা দেখতে পাই, দেখার পর সত্যি আর 2 ঘন্টা বাদে আমাদের হোটেলটা ছেড়ে দিতে হবে সেটা ভাবলেই আমাদের খারাপ লাগছিল। বন্ধুরা, তোমাদের একটা সাজেশন আমি দিই, আমরা যে বোকামোটা করেছি বা আমরা যে ভুলটা করেছি সেটা অবশ্যই তোমরা করো না। তোমরা কাশ্মীরের ট্রিপ প্ল্যান যখন করবে বা কাশ্মীরের ট্যুর প্ল্যান যখন করবে তখন যাই করো না কেন 1 দিন বা 2 দিন এক্সট্রা পেহেলগামের জন্য রেখো। পেহেলগামটা কাশ্মীরের যে কটা জায়গায় তোমরা দেখো না কেন সব থেকে সুন্দর জায়গা যদি কিছু হয়ে থাকে সেটা হলো পেহেলগাম। তো পেহেলগামে যদি তোমরা ওই আমাদের মতো একদিনে আসো তার পরের দিন ভোরবেলায় চলে যাও তাহলে পেহেলগামটাকে সত্যি তোমরা উপভোগ করতে পারবে না। পেহেলগাম থেকে আমরা যখন রওনা দিই তখন পাহাড়ের ওপরে চূড়ায় যে বরফগুলো ছিল তার কালারটা একদমই আলাদা ছিল, পুরো সোনালি কালারের ছিল, কারণ তখন সূর্যের অতটা তাপ বা রশ্মি অতটা ছিল না। কিন্তু একটু পরে আস্তে আস্তে সত্যি পাহাড়ের যে কালার, পাহাড় যে নিজের কালার চেঞ্জ করে, হ্যাঁ সেটা দেখলে বোঝা যায়। সূর্যের তেজ যত বাড়তে থাকে তত ওর কালারের যে ডিফারেন্সটা রয়েছে সেটা বোঝা যায়। আমাদের এই কাশ্মীরের মেমোরেবল জার্নিটা আস্তে আস্তে শেষের দিকে উপস্থিত হয়েছে। এখন আমাদের ঘরে ফেরার পালা। দিনের শেষে পথ ভোলা পথিকরা যেরকম ঘরের উদ্দেশ্যে রওনা দেয়, এখনও আমাদেরও সেই অবস্থা। যেতে খুব একটা ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, ফিরতে তো হবেই। আমাদের এই কাশ্মীর ট্রিপটা আমাদের মনে সবসময় লেগে থাকবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই অভিয়ান অনেক ছোট, ও হয়তো আর কিছু বছর পরে ওর কিছুই মনে থাকে, কিছু বছর না হয়তো আর কিছুদিন বাদেই ওর আর কিছু মনে থাকবে না। তো আমি আর ডোনা একটা প্রতিজ্ঞা ঠিক করেই নিলাম যে ও যখন আবার একটু বড় হবে, যখন ওর বোঝার মতো বয়স হবে, তখন আমরা আবার ওকে নিয়ে এই কাশ্মীরের উদ্দেশ্যেই আবার রওনা দেবো। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে কাশ্মীরের একটা ছোট্ট ট্যুর প্ল্যান তোমাদেরকে একটু সাজেস্ট করে দিই। তোমরা এটা অনুযায়ী ঘুরতে পারো বা তোমরা তোমাদের মতো করে একটু রিসার্চ করে নিয়েও ঘুরতে পারো। এখন তোমরা কিসে আসবে, সেটা ফ্লাইটে শ্রীনগরে পৌঁছাবে বা জম্মুতে পৌঁছাবে নাকি ট্রেনে যাবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি এই ট্রেন জার্নিটাকে অমিট রেখেই বাদবাকিটা বলছি। আমি ধরে নিচ্ছি তোমরা ফ্লাইটে আসো বা ট্রেনে আসো, যাতেই আসো তাতে তোমরা অবশ্যই একটু একটা জেট ল্যাগ বা ট্রেনে আসলে তো অনেকটাই বেশি ধকল থাকবে। তো আমি সেই জন্য ডে 1টা জম্মু থেকে কাটরা জাস্ট এইটুকুনি একটা জার্নি রাখছি, এর থেকে বেশি আর রাখলাম না। তো ডে 1 তোমাদের জার্নি হবে জম্মু থেকে কাটরা। ডে 2তে তোমাদের কাছে যেহেতু সারাদিন রয়েছে, সুতরাং ডে 2তে তোমরা বৈষ্ণোদেবী দর্শন করে রাত্রেবেলা কাটরাতে স্টে করে যাবে এবং পরের দিন সকালবেলা কাটরা থেকে গাড়ি করে বা যাতেই করে হোক, বাসে করে হোক বা গাড়ি করে হোক, তা করে তোমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবে এবং রাত্রেবেলা শ্রীনগরে স্টে করবে। এবার ডে 4-এর কথা তোমাদেরকে বলি। এবার তোমাদের যদি গুলমার্গের টিকিট যেদিনকে কাটা থাকবে সেই অনুযায়ী ওটা সিলেক্ট হবে। আমি ধরে নিচ্ছি ডে 4-এই তোমাদের গুলমার্গের টিকিট কাটা থাকবে। তো তার পরের দিন ডে 4-এ তোমরা শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে রওনা দেবে এবং সারাদিন গুলমার্গ ঘুরে আবার রাত্রেবেলা শ্রীনগরেই স্টে করবে। অনেকে চাইলে গুলমার্গে স্টে করতে পারে এবং স্টে করার জায়গা অবশ্যই আছে, তবে ম্যাক্সিমাম লোকই আমি যা দেখেছি তারা গুলমার্গ পুরো ঘুরে সারাদিন ঘুরে ওখান থেকে আবার রাত্রেবেলা শ্রীনগরে এসেই স্টে করে। ডে 5-এ তোমাদের গন্তব্য হবে শ্রীনগর থেকে সোনমার্গ অবধি। সোনমার্গে সারাদিন ঘুরে, সোনমার্গে খুব একটা থাকার ব্যবস্থা আছে বলে আমার মনে হয় না, বা আমি সেরকম একটা হোটেল দেখিনি। তো ডে 5-এ তোমরা সোনমার্গ সারাদিন ঘুরে আর কি, ওখানে যে বিভিন্ন সাইট সিনগুলো রয়েছে সেগুলো ঘোরার পর আবার রাত্রেবেলা শ্রীনগরে এসেই স্টে করবে। এবার ডে 6-এর কথা বলি। ডে 6টা তোমরা শ্রীনগরেই সারাদিন কাটাবে, কারণ শ্রীনগরের যে লোকাল সাইট সিনটা রয়েছে সেটা দেখতে মোটামুটি টোটালটা কমপ্লিট করতে একদিন টাইম লাগে। তো ডে 6 হলো শ্রীনগর জার্নি এবং রাত্রেবেলা শ্রীনগরেই স্টে। ডে 7 অবশ্যই তোমরা পেহেলগামের উদ্দেশ্যে রওনা দেবে এবং সেখানে গিয়ে রাত্রেবেলা পেহেলগামে স্টে করে যাবে, কারণ সেদিনকে তোমাদের আর পেহেলগামের সাইট সিন করা দরকার নেই। বা তোমাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে তোমরা সাইট সিন করে নিতে পারো আমাদের মতো, বাট আদারওয়াইজ ডে 7-এ তোমরা পেহেলগামেতে গিয়ে রাত্রেবেলা পেহেলগামে স্টে করবে। ডে 8 অবশ্যই তোমরা পেহেলগামের টোটাল যে সাইট সিনটা রয়েছে সেই সাইট সিনটা করবে। একটা সাইট সিন গাড়ি নিয়ে করতে হয় এবং একটা সাইট সিন ঘোড়া নিয়ে করতে হয়। তো এই টোটাল সাইট সিনটা করতে পুরো একদিন টাইম লাগে।
তো ডে 8টা হলো পেহেলগামের সাইট সিনের জন্য, এবং রাত্রেবেলা অবশ্যই পেহেলগামে স্টে। ডে 9টা হলো পেহেলগাঁও থেকে জম্মু, মানে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া। সেটা তোমরা জম্মু থেকে ফ্লাইটে আসো বা ট্রেনে আসো, যাই আসো না কেন, তোমাদের জম্মু থেকেই ধরতে হবে, সেই হিসেবেই আমি বলছি। তো ডে 9টা তোমাদের জার্নিটা হবে পেহেলগাম থেকে জম্মুর উদ্দেশ্যে। এবার তোমাদের আমাদের কাশ্মীর ট্রিপে আমাদের যে খরচাটা হয়েছে তার মোটামুটি একটা অ্যাপ্রক্স আমি তোমাদেরকে বলে দিই, তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে বা তোমাদের পরবর্তীকালে ট্যুর প্ল্যান করতে সুবিধা হবে যে মোটামুটি কীরকম খরচা হতে পারে। আমাদের এই টোটাল ট্রেন জার্নি, মানে আমরা যে এসছি বা গেছি যে সেই ট্রেন জার্নি, আমাদের গন্ডোলার রাইড, গাড়ি ভাড়া, যত রকম গাড়ি আছে সমস্ত রকম গাড়ি ভাড়া, যে কটা হোটেল আছে তার হোটেলের স্টে, খাওয়া খরচা, সমস্ত কিছু নিয়ে, ওখানকার যে লোকাল সাইট সিনগুলো রয়েছে তার বিভিন্ন জায়গায় এন্ট্রি ফি রয়েছে, কয়েকটা জায়গায় রয়েছে কয়েকটা জায়গায় নেই, সমস্ত এন্ট্রি ফি নিয়ে, শিকারা রাইড নিয়ে, সমস্ত কিছু নিয়ে অ্যাপ্রক্স আমাদের দুজনের, আমার এবং ডোনার, মোটামুটি ওই 40 থেকে 42 হাজার টাকার মতো খরচা হয়েছিল। আশা করি বন্ধুরা আমাদের এই কাশ্মীরের যে টোটাল সিরিজটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানে আমি তোমাদেরকে অনেক রকম ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো পরবর্তীকালে তোমরা যদি কাশ্মীরের ট্যুর বা ট্রিপ প্ল্যান করো, আমাদের এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হবে তোমাদের ট্রিপ প্ল্যান করতে। আমাদের এই টোটাল সিরিজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তোমরা যত লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে তত আমরা নতুন জায়গায় ঘোরার বা নতুন সমস্ত ঘোরার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমাদের মধ্যে অনেকটা এনকারেজ বাড়বে। আশা করি বন্ধুরা খুব শীঘ্রই আবার তোমাদের সাথে দেখা হবে আমাদের নতুন একটা সিরিজ নিয়ে। ততদিন তোমরাও ভালো থেকো এবং আমরাও ভালো থাকবো, চেষ্টা করবো।